মাঠের ক্রিকেটে একটার পর একটা লজ্জাজনক পরাজয়ের মধ্য দিয়ে দিনকে দিন তলানির সর্বনিম্ন স্তরে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। পতনের যে শুরুটা হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে, অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভয়ঙ্কর রকম বাজে পারফরমেন্সের মধ্য দিয়ে যে পথ চলা শুরু করেছিল বাংলাদেশ, সেই পথ চলায় ব্যর্থতার পাল্লা আরো বেশি ভারী হয় যখন তারা ঘরের মাঠে অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটে পরাজিত হয়। পরবর্তীতে ব্যর্থতার এই পাল্লা আরো বেশি ভারী হয় যখন তারা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজে পরাজিত হয়। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল সামনে এগুচ্ছে না, বরঞ্চ দিনকে দিন পেছনের দিকে যাচ্ছে। যেখানে ক্রিকেট বিশ্ব দিনকে দিন সামনে এগুচ্ছে, সেখানে বাংলাদেশ দিনকে দিন পেছনে যাচ্ছে, যে কারণে সন্দেহ থেকেই যায় পাকিস্তান সফরে টি-20 ক্রিকেটে কি দুর্ভাগ্য আমাদের কপালে অপেক্ষা করছে, এটা কেবল আল্লাহ পাকই জানেন। দেখুন, মাঠের ক্রিকেটের এমন দুর্দশার জন্য নিশ্চিতভাবেই আপনি প্রথমেই দোষারোপ করতে পারেন ক্রিকেটারদেরকে, কারণ মাঠের ক্রিকেটে তারাই কিন্তু বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করে। কিন্তু দিনকে দিন যেভাবে তারা পুরোটা দলই রীতিমতো ব্যর্থতার বৃত্তে আবদ্ধ, তাতে করে অদূর ভবিষ্যতে আদৌ এই ব্যর্থতার বৃত্ত ভেঙে তারা সামনে এগিয়ে যেতে পারবে কিনা সেই সম্পর্কে বড় ধরনের সন্দেহ থেকেই যায়। এর বাইরে এই ব্যর্থতার দায় অবশ্যই নিতে হবে ক্রিকেট বোর্ডকে এবং নির্বাচক মণ্ডলীকে। আমরা যদি সর্বশেষ সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে যে দলটা ঘোষণা করা হয়েছে সেই দিকে তাকাই, তাহলে কি দেখতে পাই? সেই দলে 5 জন টপ অর্ডার ব্যাটারকে জায়গা দেওয়া হয়েছে। দেখুন, কখনোই আন্তর্জাতিক ক্রিকেটে কোনো নির্বাচক মণ্ডলী একটা টি-20 দলে 5 জন টপ অর্ডার ব্যাটারকে জায়গা দেবেন না। মজার বিষয় হচ্ছে এই দলে মাত্র 1 জন স্বীকৃত মিডল অর্ডার ব্যাটারকে জায়গা দেওয়া হয়েছিল, এবং আরো মজার বিষয় হচ্ছে এই দলে স্বীকৃত কোনো অলরাউন্ডার ছিল না। এমন হাস্যকর দল নিয়ে কখনোই আপনি টি-20 ক্রিকেটে সফল হতে পারবেন না, যে কারণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই ব্যর্থতা অনেকটা অবধারিতই ছিল। আরো মজার বিষয় কি জানেন? আমাদের নির্বাচক মণ্ডলীরা চেয়েছিলেন শেখ মেহেদীকে অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করতে, কিন্তু ভাই, আন্তর্জাতিক ক্রিকেটে কখনোই আপনি কোনো ক্রিকেটারকে জোর করে ধরে অলরাউন্ডার বানাতে পারবেন না। বিশেষ করে যেখানে সর্বশেষ বিপিএলে মেহেদী হাসান মিরাজ ব্যাটিং এবং বোলিং দুই ডিপার্টমেন্টেই রীতিমতো অনন্য ছিলেন, তাহলে ঠিক কোন কারণে মেহেদী হাসান মিরাজকে উপেক্ষা করা হলো? যেহেতু আমাদের দলে এই মুহূর্তে টি-20 ক্রিকেটের জন্য সেই অর্থে কার্যকর কোনো অলরাউন্ডার নেই, তাহলে তো অবশ্যই অটোমেটিক চয়েস হিসেবেই মেহেদী হাসান মিরাজ দলে জায়গা পেত। এ কথা সত্য, টি-20 ক্রিকেটের বিবেচনায় এখনো মেহেদী হাসান মিরাজ সেই অর্থে পরিপূর্ণ অলরাউন্ডার নন, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই মেহেদী হাসান মিরাজ এই দলে জায়গা পেতে পারত। যদিও বা পরিবর্তিত পরিস্থিতিতে অবশেষে মেহেদী হাসান মিরাজকে পাকিস্তানগামী দলে অবশেষে অন্তর্ভুক্ত করেছে। অন্যদিকে যে নাজমুল হোসেন শান্ত বিপিএলে নিজের দলের মধ্যেই একাদশে জায়গা পান না, সেই নাজমুল হোসেন শান্তকেও কিন্তু টি-20 স্কোয়াডে জায়গা দেওয়া হয়েছে, অথচ মেহেদী হাসান মিরাজকে দলভুক্ত করা হয়নি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। ফলাফলটাও কিন্তু হাতে নাতে পেয়েছে। অন্যদিকে আমাদের ফাস্ট বোলারদের সামনে একটা সুযোগ ছিল। কি সুযোগ? মুস্তাফিজুর রহমান যেহেতু আইপিএল খেলার জন্য শেষ 2 ম্যাচে ছিলেন না, আমাদের তরুণ ফাস্ট বোলাররা পারতেন মুস্তাফিজকে ছাড়াও যে তারা ইফেক্টিভ রোল রাখতে পারেন সেটা প্রমাণ করতে, কিন্তু আমাদের তরুণ ফাস্ট বোলাররা সেই সুযোগটি 2 হাত ভরে করায়ত্ত করতে ব্যর্থ হয়েছেন, যে কারণে সামগ্রিকভাবেই বাংলাদেশের ক্রিকেট সামনে না এগিয়ে পেছনে ফিরে যাচ্ছে। এর বাইরে আমাদের ক্রিকেটারদের বড় ধরনের একটা আক্ষেপ থাকে। কি সেই আক্ষেপ? আমরা পর্যাপ্ত পরিমাণ টি-20 ম্যাচ খেলতে পারি না। যদি তাই হয়, তাহলে পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের এই সিরিজ ঠিক কোন কারণে 3 ম্যাচে নামিয়ে আনা হলো? দেখুন, সিকিউরিটি কনসার্ন থাকলে সেটা ভিন্ন কথা, কিন্তু যদি সিকিউরিটি কনসার্ন না থাকে
তাহলে কিন্তু কখনোই 5টা টি-20 ম্যাচ থেকে 3টা ম্যাচে নামিয়ে আসা কোনো বুদ্ধিমানের কাজ হয়নি। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে বাংলাদেশ যেভাবে ব্যর্থতার বৃত্তে আবদ্ধ আছে, ভবিষ্যতেও হয়তোবা এই ব্যর্থতার বৃত্তেই আবদ্ধ থাকবে। আপনি কি মনে করেন এই ভাঙাচোরা দল নিয়ে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে সাফল্যমণ্ডিত হবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।